বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানি এ পর্যন্ত প্রায় 2 ঘন্টা, প্রায় না 2 ঘন্টা জাস্ট হলো আমরা সবাই এখানে আছি এবং মোটামুটিভাবে অনেকেই, বিশেষ করে ছাত্রছাত্রীরা ক্ষুধার্ত মানুষকে জ্ঞানের কথা খুব বেশি শোনানো যায় না। অনেক লোডের কথাবার্তা হয়েছে, আমি খুব বেশি সময় নেব না। তবে অবশ্যই যখন কষ্ট করে ঢাকা থেকে এসেছি, তো সেজন্য আমার কিছু ভাবনা, কিছু চিন্তা, কিছু অনুভূতি আপনাদের সাথে ভাগ করে নেব। আজকে সবার সম্মানিত সভাপতি মাননীয় উপাচার্য, অন্যান্য যারা মঞ্চ, আমি সময়ের কারণে আমি আর তাদেরকে আলাদাভাবে সম্ভাষণ করছি না, যারা সামনে রয়েছেন, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দ বোধ করছি যে এই প্রথমবারের মতো আমি কোনো এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আমি এসেছি এবং আমার ইচ্ছা ছিল আমার দায়িত্বের মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয়, সাধারণ শিক্ষা সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেগুলোতে আমি গিয়েছি। একই রকমভাবে মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও গিয়েছি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতেও আমি গিয়েছি। কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটিতে সম্ভবত আমাকে অন্য কেউ হয়তো সেরকম মনে করেননি যে যোগ্য, সেজন্য আমন্ত্রণ জানাননি। কিন্তু এখানে যখন আমন্ত্রিত হয়েছি, সেই সুযোগ প্রথমেই আমি গ্রহণ করেছি এবং আমি ভীষণ রকমভাবে আনন্দিত। 18 বছর ধরে এই প্রতিষ্ঠান হয়েছে দেশের উত্তর পূর্ব যে আমাদের যে কোণ, সেখানে এই যে পাহাড়ি এলাকা, এই যে খরস্রোতা নদী, এই যে বিশাল যে হাওর, এই অঞ্চলের যে যা রয়েছে, একই সাথে আমরা এখানে জানি যে মিঠা পানির প্যারাবন, চা বাগান, এই যে একটা বড় রকমের একটা সমৃদ্ধশালী একটা মানে অংশ সারা দেশে, সেখানে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ে এই যে গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষার প্রতিষ্ঠান, একটা বিশাল একটা সম্ভাবনা, বড় রকমের একটা গুরু দায়িত্ব আপনাদের উপরে এখানে বর্তেছে এবং এই শিয়ার যে আপনাদের জিওগ্রাফিক্যাল লোকেশন এবং তার প্রেক্ষিতেই একটা বড় রকমের দায়িত্ব আপনাদের উপরে বর্তেছে। তো কাজেই আমি মনে করি যে দেশের যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণে, দারিদ্র বিমোচনে, এই যে বড় বিশাল যে একটা কর্মযজ্ঞ সারা দেশ ধরে, উদ্যোগ সারা দেশ যেটা চলছে, সেক্ষেত্রে আপনাদের একটা বিশেষ একটা ভূমিকা আপনাদের রয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা যেটা বললেন যে শিক্ষকদের মানের ব্যাপারে পিএইচডি একটা ইম্পর্টেন্ট একটা মাপকাঠি, সেই হিসেবে আপনারা এগিয়ে রয়েছেন। কাজে আমি বলবো, ছাত্রছাত্রী যারা নতুন ভর্তি হয়েছ, কতটুকু তোমরা এটা জানি না, কিন্তু আমি বলবো যে তোমরা ভীষণ রকমভাবে তোমরা কিন্তু সেদিক থেকে লাকি যে এই ধরনের একটা প্রতিষ্ঠান, যে বিপুল সংখ্যক শিক্ষক যাদের উচ্চতর রয়েছেন। আমি নিশ্চিত তাদের যে গবেষণালব্ধ যে সমস্ত যে গবেষণা যেগুলো রয়েছে, আন্তর্জাতিক মানসম্পন্ন পত্রিকা গবেষণাপত্র সেখানে ছাপা হচ্ছে, তারা পেটেন্টিংয়ের ক্ষেত্রেও আশা করি তারা এগিয়ে যাবেন। কাজে সার্বিকভাবে গবেষণাকে শুধু গবেষণার মধ্যে না রেখে তার যে প্রায়োগিক যে দিক, জাতি উন্নয়নের ক্ষেত্রে যে দিক, অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে, দারিদ্র বিমোচনে তার যে দিক, সেখানে তারা তো তাদের কর্ম চালিয়ে যাচ্ছেন। একই রকমভাবে তোমরা তাদের এই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে তোমরাও সেই ধরনের গবেষণা কাজ এবং শিক্ষার যে লাভ, এগুলো তোমরা এই সুযোগটা তোমরা গ্রহণ করবে। এখানে আমি ধন্যবাদ জানাবো এইখানকে যারা অর্গানাইজার, যে এই কয়েক মিনিটের ভিডিওর মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম এবং এটা নিশ্চয়ই তাদের বিভিন্ন আন্তর্জাতিক যে যোগাযোগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, কিন্তু এখানে কি ধরনের রয়েছে, কি ধরনের স্পেশালাইজেশন রয়েছে, ফ্যাকাল্টিগুলোর বিন্যাস কী রকমের, শিক্ষকদের যে তাদের যে স্পেশালাইজেশন, সেগুলো কি ধরনের, একটা সুন্দর তার একটা পরিচিতি এখানে রয়েছে
এবং আমি আমি খুবই আনন্দিত যে এটা আমি দেখতে পেরেছি। আমি যখন কথা বলছি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা নিয়ে আমি এই কথাটা বলছি। আমি এই মানে ইনিশিয়াল স্টেটমেন্টের পরে আমি যে কথাটা বলতে চাই যে আজকে যেই সময় আমরা আছি এই জুলাই মাস একটা বিশেষ তাৎপর্য এখানে বহন করে। জুলাই মাস আমাদের একটা বিশেষভাবে জাতীয়ভাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ মাস এবং যতদিন বাংলাদেশ থাকবে এই জুলাই মাস অবশ্যই আমরা অবজার্ভ করব, আমরা কমেমোরেট করব। কেন করব? কারণ এই জুলাই মাস কমেমোরেট করব এই কারণে যে গতকাল একটা অনুষ্ঠানে চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন, আমরা জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি। জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করেছি। আমি নিজে বলতে পারি যে আমি এই কথাটা সব জায়গায় যে জায়গায় যাই সে জায়গায় আমি এই কথাটা বলি। সেটা হচ্ছে যে আমরা যে নাগরিক সেটা কিন্তু আমরা নিজেরা সেই নাগরিকত্ব আমরা সমর্পণ করেছিলাম একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের কাছে। আমরা নাগরিক বললে কিছু অধিকার সম্পন্ন ব্যক্তি হতে পারে, অধিকার তার থাকে না, আমরা সেখানে প্রজা হয়েছিলাম এবং কখনো ভাবিনি আমাদের জীবদ্দশাতে তার থেকে আমাদের উত্তরণ ঘটবে। আমরা মোটামুটিভাবে নিজেদেরকে রিজাইন করেছিলাম টু দ্য ফ্যাক্ট দ্যাট হিয়ার ইজ এ ডিসপেন্সেশন, যেখানে দ্যার ইজ নাথিং দ্যাট উই ক্যান ডু। এই যে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই যে আয়নাঘর, এই যে হাইজ্যাক করে নেওয়া ইলেকশন, পত্রপত্রিকায় যেভাবে রেডিও টেলিভিশন টক শোতে এই যে একচ্ছত্র আধিপত্য যে একটা বিশেষ বয়ানে, তার বিপরীতে আমরা যারা ভাবতাম যে আমরা নাগরিক হিসেবে তো আমরা কথা বলার অধিকার রাখি, কিন্তু আমাদেরকে সেই ভাবনাগুলোকেও আমরা সেখানে করতে পারি। কাজে আমরা মোটামুটিভাবে আমাদের প্রজন্ম এটুকু বলতে পারি যে উই রিজাইন টু দ্য ফ্যাক্ট যে এর থেকে বোধহয় পরিত্রাণ আমাদের হবে না, বাদ হয়েছে। এবং সে কারণেই সেই পুনর্জন্মের কথা বলা হচ্ছে। এবং এই পুনর্জন্ম কারা দিয়েছে? এই তোমরা দিয়েছে, তরুণরা দিয়েছে। তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা নতুন এক বাংলাদেশে আবার যে প্রসঙ্গটা যেটা এসছে, দায় আর দরদের বাংলাদেশ, সেই দায় আমাদের খালি রাষ্ট্র আলাদাভাবে ওরকমভাবে করলে চলবে না। এমন এক রাষ্ট্র হতে হবে যে সংবেদনশীল একটা রাষ্ট্র, নাগরিকের অধিকারকে সে সম্মান করবে। সেই যারা মূল স্রোতের যারা নাগরিক না, তাদেরকে তারা দায় এবং দরদ দিয়ে একই রকম ভাবে বুকে টেনে নেবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ বলে কেউ থাকবে না। সকলেই সম নাগরিক অধিকারে মানে বলিয়ান হয়ে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র কিভাবে চলছে ক্ষেত্রে তার বক্তব্য রাখবে, সেক্ষেত্রে তার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে তার পত্রপত্রিকায় কথা বলতে পারবে, লিখতে পারবে, টেলিভিশন টক শোতে বক্তব্য দিতে পারবে। একটা নিপীড়নের রাষ্ট্রের বদলে একটা দরদের রাষ্ট্র, সেই ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই এই পরিবর্তন। সেটা শুধুমাত্র কোটার জন্য না, কোটা একটা যেটা একটা ক্যাটালিস্ট, কোটা বিষয়টা একটা ক্যাটালিস্টের মতো কাজ করেছে এবং লোকজনকে একসাথে গ্যালভানাইজ করেছে। এবং সেটা কিন্তু পরে সাধারণ জনগণ, মানুষ, শ্রমজীবী জনগণ, গার্মেন্টস মানুষ, রিক্সা শ্রমিক, তারা যেরকম ভাবে এসছে, একই রকম মধ্যবিত্তরাও রাস্তায় তখন নেমে এসছে। পিতা মাতা তারা বাবা মাকে, ছেলে মেয়েদেরকে বলেননি যে তোমরা রাস্তায় যেও না বাবা, তারা নিজেরা পানির বোতল নিয়ে হাজির হয়েছেন, তারা নিজেরা স্লোগান দিয়েছেন। কাজে এই একটা বিশাল একটা অর্জন। হ্যাঁ, আমাদের হয়তো ঘটনা ঘটেছে এবং এক বছরের মধ্যে কিছু হয়তো হতাশা কোনো দিক থেকে হয়তো এসছে, তার কারণগুলো আমরা অনুসন্ধান করব, কিন্তু আমাদের এই অর্জনকে কখনো সেগুলো ম্লান করে দিতে পারে না। আমাদের মনে রাখতে হবে বিভিন্ন রকমের শক্তি রয়েছে ওই অর্জনে কালিমা লেপন করার জন্য। অনেক রকম বয়ান এখানে তৈরি হচ্ছে দেশে বিদেশ থেকে। কাজে আমাদের মধ্যে নানান সমস্যা থাকতে পারে, কিন্তু let us not forget what we have achieved together, and we will uphold that spirit as long as we remain committed to this country, and we will remain committed to this country. যারা এই দেশকে বেঁচে দিয়েছিল, যারা এই দেশকে অন্যের হাতে তুলে দিয়েছিল, বিভিন্ন প্রতিষ্ঠানের কথা শুনি, অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠানের মধ্যেও যারা নিজেদের প্রাণ এখানে রেখেছিল, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা শুনেছি
এবং সেটা মোটামুটিভাবে নিশ্চিত যে এই তথ্যগুলো সত্য, যে বিশেষ দেশ থেকে তারা প্লেনে চড়ে এসে তারা এখানে ইন্টারন্যাশনাল দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট তারা সই করিয়ে নিয়ে যেতেন, যেটা মন্ত্রণালয়ের কোনো সেখানে তথ্য তাদের কাছে ছিল না। কি বিষয়ে সেই বিষয়টা সই করা হলো, এরকম বেশ কতগুলো চুক্তি সেখানে মোটামুটিভাবে দাসত্বের চুক্তি আমাদেরকে স্বাক্ষর করা হয়েছিল, যার দায়ভার আমাদের নয়, তোমাদেরকে নিতে হতো, তোমাদেরকে নিতে হবে। কাজে সেই ধরনের একটা পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য তোমরাই সেই সংগ্রামে এসছো এবং নিজেদের মধ্যে বিভাজন নয়, ঐক্য প্রতিষ্ঠা করে সেই যে গৌরবময় যে অধ্যায় তোমরা রচনা নিয়ে গেছিলে, আমরা তার সাথে ছিলাম, আমরা যেন সেটাকে সমুন্নত রাখতে পারি, সেই আহ্বান আমি এখানে এই সুযোগে সেই আহ্বান তোমাদেরকে জানাচ্ছি। কাজেই এখানে আমি স্মরণ করতে চাই যে এখানে যে ঐক্যটা কিভাবে হয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সাধারণ স্ট্রিমে, বিশেষায়িত যে সমস্ত স্ট্রিম যেগুলো ছিল, মাদ্রাসা, নারী, পুরুষ, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, অভিভাবক, সকলে তার সাথে যুক্ত হয়েছিল। কাজে এটা আমাদের শিক্ষা পরিবারের একটা বিশাল একটা অবদান জাতির কাছে ছিল। আমি তো মনে করি জাতি সেটা নিশ্চয়ই তারা স্মরণ করেন। কাজে আমরা বিশেষভাবে গৌরবান্বিত যে আমরা এই ধরনের একটা collectively we contributed to the history of this nation, led by the youth, সেটা আমরা মনে করি। এখন এই রাষ্ট্র প্রতিষ্ঠান এই একটা অ্যাচিভমেন্টের পরে আমরা একটা বড় রকমের সংকট দিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পুনরায় চালু করার ক্ষেত্রে। কতখানি আমি সেই সময় ক্যাবিনেটে ছিলাম না, কিন্তু আমি শুনেছি এবং দেখেছি, পত্রপত্রিকায় পড়েছি, বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় একটা এক্সটেনশন সেখানে করা হয়েছে, প্রতিষ্ঠানের দলীয় একটা লোকজনদেরকে এখানে নিয়োগ দিয়ে এমনভাবে একটা অবস্থানে সেই গত 15-17 বছরে যা করা হয়েছিল, সেখানে গণরুম সেই সংস্কৃতি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছিল। তো এই থেকে সেই প্রতিষ্ঠানগুলোকে চালু করার ক্ষেত্রে সেগুলো আবার নতুন করে গঠনের ক্ষেত্রে একটা বড় রকমের চ্যালেঞ্জ সেখানে ছিল। মোটামুটিভাবে আমরা সেই ফেজটার মোটামুটিভাবে সফলভাবেই সেই ফেজটার উত্তরণ আমরা ঘটাতে পেরেছি। এখন এবং পরবর্তীকালে আমাদের অবশ্যই আরো ভালো রকমভাবে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে আমরা জানি বড় রকমের কিছু চাহিদা এখানে রয়েছে। শিক্ষা কমিশনের একটা দাবি বিভিন্ন সময়ে আমরা শুনি, সেটা করা হয়নি, কিন্তু তারপরেও যে কাজ যে সেটা থেমে নেই। আমি খুবই সংক্ষেপে আমি যে কথা বলবো, আমরা মাধ্যমিক শিক্ষাকে একটা স্ট্রিমলাইন করে সেখানে অনেক দুর্বলতা রয়েছে। এখন যদি প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষায় দুর্বলতা থাকে, সেটা যে কিন্তু উচ্চতর পর্যায়ে আসে এবং সেখানে আমরা বড় রকমের কিছু ইন্টারভেনশনের আমরা প্ল্যান সেখানে করেছি। একটা যেরকম ছিল নির্ভুল বই, আমি দায়িত্ব নেওয়ার পরে দেখি অনেক বইয়ের নানান রকমের সমস্যা ছিল এবং আমাকে বোঝানো হয়েছিল যে না, এখন যদি আমরা প্রেসে নতুন বই আগামী বছরের বই না দিই তাহলে চলবে না। আমি বলেছি এই বই যাবে না, যেভাবে হোক আমাদেরকে এটাকে নির্ভুল করতে হবে এবং আমার সহকর্মীরা সেটা বুঝেছেন। পরবর্তীকালে আমরা বড় রকমের, আমি অনেক আলোচনা দীর্ঘায়িত হবে, পরে কোনো সময় আমরা এগুলো ব্যাখ্যা করব। একই রকমভাবে আমরা জানি যে এবং যে 2027 থেকে যে নতুন কারিকুলাম শিক্ষা কার্যক্রম, সেটা নিয়েও চিন্তা ভাবনা এখন শুরু হয়েছে, কাজকর্ম এখন শুরু হয়েছে। এসএসসি পরীক্ষার রেজাল্ট আমরা সাধারণভাবে যথেষ্ট সমাদৃত হয়েছে, তবে আমরা এটা বুঝি এখানে ছাত্রছাত্রীদের হয়তো সমস্যা সেখানে ছিল, একই সাথে সাথে এটা আমাদেরকে গভীর চিন্তায় ফেলেছে আমরা কিভাবে এর উত্তরণটা ঘটাবো, আবার কি করে। এখানে মূল যেটা নীতি আমরা অনুসরণ করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে রাষ্ট্র এখানে কোনো ভূমিকা থাকবে না, ছাত্রছাত্রী যতটুকু কম্পিটেন্স তারা দেখাতে পারবে তাদের ইসের মধ্যে, সেটাই রিফ্লেক্টেড হবে। রাষ্ট্র নিজে এখান থেকে ক্রেডিট নেওয়ার জন্য তাদেরকে উপঢৌকন হিসেবে কোনো মার্ক কিন্তু সেখানে দেওয়া হবে না। কাজেই আমরা মার্কে চলে এসছে। নিশ্চিতভাবে এখন যদি আমরা সবাই মিলে যদি শিক্ষা সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছেন তারা আত্মোপলব্ধি করবেন যেখানে তাদেরও একটা ভূমিকা রয়েছে এবং সেই ক্ষেত্রে কি আমরা করতে পারি যৌথভাবে, তার জন্য আমরা এই কারেক্টিভ মেজার্স কি নিতে পারি, যেটা আবার আমরা আগের মানে সঠিকভাবে আমরা এই মূল্যায়নগুলি পরবর্তীকালে করতে পারি, সেই উদ্যোগ আমাদের রয়েছে।
আমরা খালি জাতীয়ভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিসরে আমাদের শিক্ষার মান নিয়ে আমরা আলাপ আলোচনা করি, কিন্তু কখনো আপনারা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এর কথা বলেন, সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থা, পার্টিকুলারলি সেকেন্ডারি এডুকেশন, প্রাইমারি এন্ড সেকেন্ডারি এডুকেশন, তার কোনো ইন্টারন্যাশনাল অ্যাসেসমেন্ট অদ্যাবধি করা হয়নি। আমি দায়িত্ব নেওয়ার পরে আমি ভেবেছি, এবং আমার সহকর্মীরা আমার সাথে মন্ত্রণালয়েরও তারা অনেকে, বিশেষ করে তরুণ যারা রয়েছেন এবং তার সাথে অন্যান্য প্রতিষ্ঠান, তারা আমাকে উৎসাহিত করেছেন। এবং আমরা এখন আন্তর্জাতিকভাবে we are subjecting ourselves to international scrutiny where we stand with regard to other countries of the world. কাজে আন্তর্জাতিকভাবে র্যাঙ্কিং, তার জন্য টিমস বলে একটা ইয়ে আছে, তাদের সাথে আমরা যারা ক্লাস 4 এবং ক্লাস 8 এটাকে তারা অডিট করবে, অডিট করে তারা শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে তারা ভিজিট করবে, ছাত্রছাত্রীদের শিক্ষকদের সাথে তারা কথা বলবে, এগুলোর উপরে ভিত্তি করে আন্তর্জাতিকভাবে তারা করে থাকে এভরি 4 ইয়ার্স। 2027 সালে এটা এর পরেরটা হবে, তার অন্তর্ভুক্তির জন্য উই আর অ্যাপ্লাইং, এবং আমি ওভারহেলমিং একটা এন্ডোর্সমেন্ট আমাদের মন্ত্রণালয়ের যারা আছেন তারা করেছেন। স্যার, আমরা হয়তো সবচেয়ে নিচে থাকবো, তবুও আমরা জানবো আমরা নিচে আছি, এবং তারা সবচেয়ে বড় এখানে লাভ, তারা আমাদেরকে জানাবে কোন ভাবে আমরা কিভাবে আমরা উন্নতি ঘটাতে পারি, সেই এইগুলি আসছে। এবং এটা খুব একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার নয়। আমরা যদি দেখেছি জাতীয়ভাবে আমরা যে বিভিন্ন সময় যত টাকা খরচ করি, তার থেকে মোটামুটি কম খরচ করবে এই আন্তর্জাতিক স্ক্রুটিনি পাওয়ার জন্য। কাজেই দিস ইজ সামথিং, বিকজ আমরা চাই শিক্ষার মান যেন বাড়ে। গভর্নমেন্ট ইজ কমিটেড টু ইনক্রিজ আপনার কোয়ালিটি অফ এনহান্স দ্য কোয়ালিটি অফ এডুকেশন। দিস ইজ সামথিং আমি আপনাদেরকে বললাম। একই রকম ভাবে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে গ্লোবাল নলেজ আমরা পাওয়ার জন্য সেখানে করা যায় কিনা, ইন্টার লাইব্রেরি লোন ফ্যাসিলিটিস থেকে শুরু করে অন্যান্য আরো অনেক কিছু, সেই বিষয়গুলো কিন্তু আমরা সক্রিয় বিবেচনার মধ্যে রয়েছে। ইউজিসিকে একটা কার্যকরী প্রতিষ্ঠান কিভাবে করা যায়, সেখানে ইউজিসির সম্পর্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে, ইউজিসির সম্পর্ক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে, এখানে অনেক ইমপ্রুভমেন্টের স্কোপ রয়েছে, এবং সেটা কিভাবে সম্ভব তাই নিয়ে আমরা বেশ কয়েকটি আলোচনা এর মধ্যেই আমরা করতে যাচ্ছি। আমরা মনে করি সেটা এই হায়ার এডুকেশন যে মানে গভর্নেন্স, এর বড় রকমের একটা পরিবর্তন আনা দরকার, এবং তার কাজ এখন এখানে শুরু হয়েছে। এখানে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার লিঙ্কেজ, এই যে আপনারা যে ধরনের গবেষণা করছেন তার চাহিদা এবং তার মানে বৃহত্তর এটা রেপ্লিকেশন, এর যে অ্যাপ্লাইড যে দিকগুলো, এগুলো অবশ্যই এটার জন্য প্রাইভেট সেক্টর থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান শিল্প তাদের সঙ্গে যোগাযোগ করা দরকার। এবং এটা আমরা এর মধ্যেই মন্ত্রণালয়ে আমরা এগ্রিকালচার না, অন্যান্য শিল্প ক্ষেত্রে আমরা যারা বড় বড় উদ্যোক্তা, তাদের প্রতিষ্ঠান, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং তারা এসে বললেন যে এই 25 বছরের মধ্যে একজন বললেন যে আমি 25 বছর ধরে আমি এখানে আমরা আমাদের সেক্টরে একটা লিডিং মানুষ হিসেবে রয়েছি, এই প্রথম মন্ত্রণালয় তারা বললেন তাদের ট্রেনিং কোর্স কিভাবে তারা করবে, বিশেষ করে কারিগরি ক্ষেত্রে। এবং সেখানে তাদের যে আপনারা এই যে ট্রেনিং সেন্টারগুলোতে বা মেশিন যেগুলো পলিটেকনিকগুলোতে এনেছেন, এই মেশিনগুলো যদি আমাদের সঙ্গে আলাপ করে কিনতেন, তাহলে আমরা কিন্তু অন্যরকম মেশিন বলতাম, একই দামে হয়তো পড়তো, কিন্তু আমাদের চাহিদা এখন যেটা হচ্ছে যে আপনাদের গ্র্যাজুয়েটটা যা বেরোচ্ছে ঠিকই, তাকে নিয়ে আমার অন্যরকম ভাবে আবার রিট্রেনিং করতে হচ্ছে। এই সময়টা কিন্তু নষ্ট হতো না, এই রিসোর্সটা নষ্ট হতো না। কাজে এইগুলো এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা বসে দেশে বসে সিদ্ধান্ত নেবো সেটা না, উই হ্যাভ টু গো আউট, টক টু দ্য স্টেক হোল্ডার্স, অংশীদারদের সঙ্গে আমাদের কথা বলতে হবে, এবং উই আর ভেরি মাইন্ডফুল অফ দ্যাট ফ্যাক্ট, এবং সেই কারণেই আমরা সেই কাজগুলো এখন শুরু করেছি। আশা করি এটা অব্যাহত আমাদের থাকবে। এখানে আরেকটা যেটা হচ্ছে যে আমরা গবেষণার ক্ষেত্রে ব্যান্ডেজের মাধ্যমে যে আমরা একটা যে অ্যালটমেন্ট যেটা করা হয়, যে ফান্ডিং যেটা করা হয়, সেখানে দেখা গেছে আমাদের যারা গবেষক তাদের মূল সঙ্গত কারণেই তাদের মূল লক্ষ্য থাকে আমি ইন্টারন্যাশনালি কত হাই ইম্প্যাক্ট জার্নালে আমি পাবলিশ করছি, সেটা একদম ঠিক আছে, কিন্তু উই হ্যাভ টু গো বিয়ন্ড দ্যাট। তার জন্য কি আমি ইন্ডাস্ট্রির সঙ্গে আমার লিঙ্কেজ, সেটা কিভাবে অ্যাপ্লাইড সায়েন্স সেটা করা, একই সাথে সাথে তার যে প্রায়োগিক অন্যান্য যে দিক আছে ওইটা রেপ্লিকেশন, সেগুলোকে নিশ্চিত করা, একই সাথে সাথে পেটেন্টিং যে ব্যাপার, যে আমরা যে উত্তরণ ঘটবে এসডিজি থেকে আমরা যে উত্তরণের যে বিষয়গুলো রয়েছে
সেখানে পেটেন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো উই নিড সায়েন্টিস্ট যারা নিজেদের নামে পেটেন্টিং যারা রয়েছে প্রতিষ্ঠানের নামে হতে পারে বা যেভাবে এটা এবং সেখানে আমাদের যে পরনির্ভরশীলতা তার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে আমি যেটা শুনেছি যে একটা ওষুধ যেটা আমি হয়তো 10 টাকায় পাচ্ছি সেটার দাম হয়তো 500 টাকা হয়ে যায়। আমি কমিয়ে বললাম, আমি তো আরো বেশি শুনেছি এবং বিশেষজ্ঞরা এই কথাগুলো বলছেন। কাজে আমাদেরকে দ্রুত উচ্চতর গবেষণার মধ্যে যেতে হবে এবং সেটা কেবলই সম্ভব যদি আমরা নতুন করে চিন্তা করতে পারি, মুক্তভাবে চিন্তা করতে পারি। যদি সংশ্লিষ্ট যারা আছেন আমরা নিজেরা মানে খালি সিদ্ধান্ত নিলাম ঘরে বসে ব্যুরোক্রেটিক ভাবে, তাহলে কিন্তু হবে না। উই হ্যাভ টু রিচ আউট টু দি আদার্স, উই হ্যাভ টু লার্ন ফ্রম দ্য আদার্স। এবং যারা প্রয়োজক, যারা মাঠে কাজ করছেন তাদের কাছ থেকে নিতে হবে, যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন তাদের কাছ থেকে নিতে হবে, কৃষকের কাছ থেকে নিতে হবে। কাজে সেই ধরনের একটা আমাদের কালচার, আমাদের সৃষ্টি আমাদের করা প্রয়োজন এবং আমি জোরের সাথেই বলতে পারি তার শুরু অন্তত পক্ষে আমরা করেছি, কারণ আমরা এটাকে আমলে নিয়েছি এবং তার জন্য উদ্যোগও আমরা নিয়েছি। তো এই কাজগুলো আমরা করছি। আমি আর কারিগরি এবং মাদ্রাসা শিক্ষায় কারিগরি যে দিকগুলো আছে তার সঙ্গে লিঙ্ক আপ করার জন্য আমরা চেষ্টা করছি এবং কারিগরি প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করা তার জন্য আমরা বিশেষভাবে মনে করি। কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার একটা গুরুত্ব আছে, কিন্তু আমাদের এমপ্লয়েবিলিটি যদি আমরা মনে করি কর্মসংস্থানের ক্ষেত্রে দেশে এবং বিদেশে অবশ্যই আমাদের কারিগরি শিক্ষার ক্ষেত্রে একটা বড় রকমের উল্লম্ঘন আমাদের সেখানে ঘটতে হবে, মানে বড় রকমের অর্জন ঘটাতে হবে এবং তার জন্য অভিভাবকদের এখানে একটা ভূমিকা রয়েছে। আমি সাধারণ শিক্ষায় স্কুল কলেজ থেকে ডিগ্রি নিয়ে পাশ করা যে খুব যে আমরা তার যে এমপ্লয়েবিলিটি অনেক বাড়ে তা না। এখন যেটা দেখা যাচ্ছে যে কারিগরি শিক্ষা সম্পন্ন যদি হয় তাহলে তার সুযোগগুলো সেদিকে বাড়ে। কাজে এটাকে নিচু চোখে না দেখে এটাকে একটা প্রপার স্টিমে, প্রপার রেকগনিশন কিন্তু সমাজের দিক থেকে আসতে হবে। এখানে রাষ্ট্র বললো কারিগরি শিক্ষা গ্রহণ করো, এটা খুব দূর এগোবে না। এখানে সমাজ থেকে এই চাহিদা সৃষ্টি করতে হবে। পৃথিবীর অনেক আজকে যদি বড় বড় দেশ যেগুলো অনেক সাকসেসফুলি তারা গ্রাজুয়েট করেছে দরিদ্র থেকে, জাপান, জার্মানি, অন্যান্য অনেক দেশ, সমস্ত দেশগুলোতে ভীষণ রকম ভাবে তারা ইনভেস্ট করেছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে। কাজে সেটাও আমাদের বিবেচনা নিতে হবে। সেই বিষয়গুলো হলো অনেক গুরুগম্ভীর কথা হলো, আমি আর এখানে ফার্দার আমি এই ক্ষেত্রে সময় নেব না। আমি খালি আজকে যারা গ্র্যাজুয়েট যারা করছে সেটা হচ্ছে আমি তোমাদের প্রতি আমার দু চারটা কথা আমাদের রয়েছে। তোমরা বিদ্যালয় থেকে এখন বিশ্ববিদ্যালয়ে তোমরা এসছো, মানে তোমাদের নতুন এক তোমাদের জীবনের নতুন এক অধ্যায়ে তোমরা এখন উন্নীত হয়েছে। এখানে কিন্তু বাবা মার যে কনস্ট্যান্ট একটা দেখাশোনা দেখভালের মধ্যে তোমরা কিন্তু থাকছো না। অনেক স্বাধীনতা এখানে তোমরা পাচ্ছ। কাজে তোমাদের কেন সেটা পাচ্ছ? কারণ তোমাদের বয়স, তোমরা এমন একটা জীবনযাত্রায় এমন একটা পর্যায়ে এসছো, ইউ ডিজার্ভ টু হ্যাভ ইউর ওন ওয়ার্ল্ড এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয় এখানে একটা বড় রকমের এখানে ভূমিকা পালন করবে। এবং সেক্ষেত্রে একটা উন্নত মানুষ, যেটা পিতা মাতার you owe it to your parents, যে সবসময় তারা চেয়েছে আমি একটা ভালো মানুষ হব, আমি পড়াশোনায় ভালো করব, আমি মানুষ হিসেবে অন্যের সাথে আমি ঠিকমতো ব্যবহার করবো। এই যে এই মূল্যবোধগুলো কিন্তু এখন প্রমাণের সময় এসছে। দ্যাট বিকজ ইউ উইল বি ইন্টারঅ্যাক্টিং উইথ মেনি আদার্স। তোমার শিক্ষক, তোমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বাইরের জগতে তোমার অন্যান্য অনেকের সাথে তোমাদের ইন্টারঅ্যাক্ট করতে হবে। কাজেই সেখানে তোমার নিজেকে অনেক এখানে ধৈর্যশীল একটা রুচিবান মানুষ তোমার নিজেকে পরিণত করতে হবে। আমি যা ভাবলাম তাই করে ফেললাম তা না। আমি যাই ভাবলাম সেটা দুবার করে ভাবি যে এই কাজটা আমার করা ঠিক হবে কিনা। আমি যদি এই কথাটা বলি, এই কাজটা যদি করি তাহলে এর ইম্প্যাক্টটা কি দাঁড়াবে, আমার একটু ভেবে চিন্তা করতে হবে। ইটস নট এখন আর সেই সময় না, ইচ্ছা হলো আমি করলাম, সেটা বাবা মার সাথে করা যায়, ওইটুক লিবার্টি পাওয়া যায়। But in the wider world, it has its own consequences. So you really have to think যে, এবং সে কারণেই তুমি বিশ্ববিদ্যালয়ে তুমি এসছো এবং ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে সহনশীলতা, তার একটা বড় সহমর্মিতা খুব বড় রকমের এখানে একটা ভূমিকা রয়েছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে পেশি শক্তি দিয়ে নয়, যুক্তির বলে তুমি যেন প্রতিপক্ষকে পরাভূত করতে পারো। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আনফর্চুনেটলি আমাদের জাতীয় রাজনীতি,
আমাদের ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয় যেটাকে অনেকাংশে মানে সমস্যার সৃষ্টি করেছে, এগুলো এই জিনিসগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না। আমরা মনে করি এই নতুন বাংলাদেশে তোমরা ইউ উইল রিথিঙ্ক যে তোমরা কিভাবে নিজেদেরকে পরিচালনা, এই যে বিশ্ববিদ্যালয়ে এসছে, অবশ্যই তোমাদের রাজনীতি থাকতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, সকলে সেই রাজনীতির একটা চিন্তা ভাবনা থাকে। আমি বলছি না তোমরা রাজনীতি করবে না, নট এট অল, কিন্তু সেই রাজনীতি করবে তোমার শর্তে। রাজনৈতিক দলগুলো যেন তোমাদের পরিচালিত করতে না পারে। তোমরা দলগুলোকে, সেটা রাজনৈতিক হতে পারে, সেটা ছাত্র সংগঠন হতে পারে, ক্লাব হতে পারে, কোনো সংগঠনে তোমাদেরকে যেন একদম ফর গ্রান্টেড ধরে না নেয়। তোমরা যেন নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে সেই সংগঠনগুলোকে পরিচালনা করতে পারো। ইউ হ্যাভ টু টেক ওনারশিপ অফ দি অর্গানাইজেশন, দ্যাট ইজ দ্য বেসিক মিনিমাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, পরিবারের শিক্ষা কিন্তু তাই যে আমি বিবেক সম্পন্ন মানুষ, আমার চিন্তার, এবং সেটা যদি তুমি মাইনরিটিও হও তারপরেও তোমার অবস্থানটা তোমার জানাতে হবে। রেসপেক্টফুলি ইউ শুড কমিউনিকেট যে তাদের মানে তোমার অথরিটির কাছে বা যে দায়িত্বপূর্ণ সেই সংস্থা, যে আমি এটা মনে করি। অনলি দেন উই ক্যান অ্যাসার্ট আওয়ারসেলভস। এবং সেটাই হচ্ছে একটা উন্নত মানুষের, একটা সংবেদনশীল মানুষ, একটা দায়িত্বপূর্ণ মানুষ, একটা মানুষ যে বিশ্বাস করে যে তার জীবনের উপরে তার একটা নিয়ন্ত্রণ রয়েছে, যে অন্যের কথায় চলে, তার জীবন কিন্তু তার নিজের নিয়ন্ত্রণে না, ইট ইজ আন্ডার সামওয়ান এলসেস কন্ট্রোল। কাজেই অনেকগুলো একটা বড় একটা অস্থির সময়ের মধ্যে আমরা যাচ্ছি। বড় ধরনের অনেকগুলো বিষয় তোমাদের সামনে আসতে পারে, যেগুলো আমরা জানি না সেটা কিভাবে তোমাদের জীবনকে ছুঁয়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্তটা আমি স্ট্রংলি মনে করি দ্যাট ইউ হ্যাভ টু রিয়েলি থিঙ্ক when you মানে, এবং ইউ হ্যাভ টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর কনসেন্স বিবেক, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। জাস্ট বিকজ নেতা আমাকে বলে সেটা করে আসো, আমি সেটা করে ফেললাম, ইন দ্যাট কেস ইউ আর নট এ কমপ্লিট হিউম্যান বিইং। ইন দ্যাট কেস তোমার মধ্যে একটা কি বলবো এটাকে, মানে তোমার উপরে তোমার নিয়ন্ত্রণ নেই। তো আমি যেহেতু আজকে একটা নতুন, তোমরা এক ইচ্ছের মধ্যে আসছো, আই ফেল্ট ইট ইজ ইনকামবেন্ট। এবং একই সাথে সাথে আমার বিনীত আবেদন যারা শিক্ষক তাদের প্রতি, যে অবশ্যই আপনাদের রাজনৈতিক বিশ্বাস থাকবে, আপনারা সেটা করবেন, কিন্তু সেটা যেন এই ক্যাম্পাসকে সেখানে নিয়ে না যায়, এবং সেই রাজনৈতিক চর্চার বাইরে সেটা থাকুক, এবং সেটাকে যেন আমরা আমাদের রিক্রুটমেন্ট, যাকে আমরা ছাত্র শিক্ষকদের রিক্রুট করবো, সেটা কাকে স্কলারশিপ দেবো, কাকে আমি ডিন করবো, কাকে আমি, এগুলোর মধ্যে যেন না যায়। প্লিজ, অনেক অনেক ক্ষতি হয়ে গেছে, লেট আস অল অ্যাক্ট রেসপন্সিবলি। এবং এই আদর্শটা যদি আপনারা ছাত্রদের সামনে রাখতে পারেন, আমার মনে হয় অনেকটাই আমাদের যে সমস্যা যেগুলো ছিল শিক্ষাক্ষেত্রে, সেই সমস্যার অনেকটা হলেও খুব দ্রুত আমরা এই উন্নতির, এর থেকে উত্তরণ আমরা ঘটাতে পারবো। এখানে কথা এসছে যে র্যাগিং, হয়রানি, এবং ভাইস চ্যান্সেলর বলছেন জিরো টলারেন্স, অ্যাবসলিউটলি। এবং ওই যে বললাম বিবেকবান মানুষ, সুন্দর মনের মানুষ, এই যে যেটা বললাম রুচিবান মানুষ কখনো ওই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয় না। রুচিবান মানুষ কখনো ড্রাগ অ্যান্ড সেগুলোর মধ্যে, যার যদি সমস্যা থাকে সেটা আরো দুজনের সঙ্গে শেয়ার করবে, এবং সকলের দায়িত্ব হচ্ছে তাকে হেল্প করা, যে পরিত্রাণ পাবে। একটা লোক যন্ত্রণার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, নানান, বিশেষ করে একটা বয়সের একটা তাড়না থাকে, একটা যুগ সন্ধিক্ষণে তোমরা রয়েছে বয়সের ক্ষেত্রে, এবং পিতামাতার বাইরে তারা রয়েছে, সেখানে ইনস্টিটিউশনের একটা দায়িত্ব রয়েছে তাদের কাউন্সেলিং করা, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, এগুলোতে বন্ধু বান্ধবের একটা দায়িত্ব রয়েছে এই কাজগুলো করা। কাজে এখানে সম্পর্ক হবে, সম্পর্ক হয়তো ভাঙবে, মনে হবে সম্পর্ক হচ্ছে, থাকা দরকার, আমি এমন কিছু করে ফেলবো। জীবন একটা, and you have to be again in control of yourself. যদি কোনো সম্পর্ক না হয়, so be it. Try to learn to let go of it, because you are committed to yourself, you know, and you have committed, you have your responsibility to your family, to your society. কাজেই ইতিবাচক জিনিস দিয়ে নিজেকে ব্যস্ত রাখো, এবং সেখানে বড় রকমের ভূমিকা থাকতে পারে বইয়ের বাইরেও একটা যে বৃহত্তর জগৎ, যে আমাদের নানান রকমের সুপ্ত প্রতিভা থাকে, যেই প্রতিভা হয়তো আমরা সুযোগ পাই না, বিভিন্ন কারণে পাই না, পড়াশোনার চাপ ইত্যাদি, তারপরেও আমাদেরকে ওই ক্ষেত্রগুলোকে বের করে নিতে হবে। গান বাজনা হতে পারে, বাঁশি বাজানো হতে পারে, খেলাধুলা হতে পারে, শরীর চর্চা হতে পারে,
ডিবেট সেটা হতে পারে, কালেক্টিভলি এগুলো এককভাবে করা, কালেক্টিভলি করা, এবং বিশ্ববিদ্যালয়ের একটা বড় দায়িত্ব সেই সুযোগগুলোকে তৈরি করে দেওয়া, শুধুমাত্র পড়া 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 না, এর বাইরেও যাতে হিডেন ট্যালেন্টগুলো যেন বিকাশ করতে। একটা ছেলে বা মেয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে এবং তার তো বন্ধু বান্ধব এখনো ঠিক মতো হয়নি, কিন্তু এই সমস্ত ক্লাবের মধ্যে গেলেই তাদের সেই যোগসূত্রগুলো স্থাপিত হয়। কাজে এই কাজগুলো করা। আরেকটা যেটা বিশেষ হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধু বান্ধব তোমাদের মধ্যে থাকতে পারে। আমাদের এখানে দেখলাম অ্যাডমিশনের ক্ষেত্রে এবছর 6 জন এরকম বিভিন্ন কিছু থেকে অল্প কয়েকজন হচ্ছে, তারা বিভিন্ন হয় বিশেষ চাহিদা কিংবা বিশেষ গোষ্ঠী বা অন্যান্য ক্যাটাগরি থেকে তারা এসছেন, অর্থাৎ মেইন স্ট্রিম বলে আমরা যাকে মনে করি, সেই মেইন স্ট্রিমে তারা হয়তো সেরকমভাবে তাদের কিছু সম্পন্ন রয়েছে। কাজে সেই ক্ষেত্রে তাদের ব্যাপারেও সংবেদনশীল হতে হবে। ইনস্টেড অফ মানে তাদের প্রতি একটু দূরে থাকা থেকে ইউ হ্যাভ টু এমব্রেস দেম, বিকজ শিক্ষকরা বা স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, তাদের একটা সীমাবদ্ধতা আছে, তারা চেষ্টা করবেন, কিন্তু ইউ উইল বি লিভিং উইথ দেম, ইউ উইল বি স্টেইং উইথ দেম। প্লিজ ডু হেল্প, যাতে তারা যেন মনে করেন যেটা তাদের। এবং আমি ভীষণ রকমভাবে বিশ্বাস করি যে এই কাজগুলো যদি তোমরা করতে পারো, যে এডুকেশনাল এক্সেলেন্স তো বটে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একই সাথে সাথে যে এই যে বাকি যে জিনিসগুলো নিজেদের মধ্যে যদি মতবিরোধ হয়, সেটা ঠান্ডা মাথায় সেগুলো যদি নিরসন যদি করতে পারো আলাপ আলোচনার মাধ্যমে, র্যাগিং যদি তোমরা সম্পূর্ণভাবে ব্যানিশ করতে পারো এখান থেকে, ওই ধরনের যে বিভিন্ন যাদের একজনের প্রতি অনেকজনের যে সংবেদনশীলতা, সহমর্মিতা যদি এভাবে দেখাতে পারো, তাহলে একটা মডেল বিশ্ববিদ্যালয় হিসেবেই তোমরা প্রতিষ্ঠা পাবে। দের ইজ নো রিজন। আর অনেক পিতামাতা তখন চিন্তা করবে না, আমি শুনেছি ওই বিশ্ববিদ্যালয়ে এইরকমভাবে মানে ছাত্রছাত্রীরা এরকম ভালো এবং শিক্ষকরা এরকম যত্নবান। আমার মনে হয় দূরের থেকেও তখন এই বিশ্ববিদ্যালয়ে পাঠাবে। লেট আস ট্রাই টু ক্রিয়েট দোজ নিউ টাইপ অফ ইউনিভার্সিটিজ, যাতে এটা যেন হতে পারে। এই আহ্বান তোমাদের কাছে, আমার তোমাদের কাছে রইল। আমি আরো একটা কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি জাস্ট কিছু চিন্তা ভাবনা করেছিলাম। তোমাদের একটা দাবি এখানে এসেছিল, বড় রকমের দাবি, এবং সেটা অবশ্য ছাত্রছাত্রীরা সেটা করে নাই, সেটা অভিভাবক করেছেন। পরবর্তীকালে ডিভিশনাল কমিশনার রীতিমতো সেই আন্দোলনে যোগ দিয়ে তিনি জোরের সাথে বলেছেন। আর ছাত্রছাত্রীরা করে নাই, যারা নতুন এসছে তারা তো এটা তাদের জানার কথা না ওরকমভাবে, তো সুতরাং আমি সেটা বুঝি কেন তারা করে নাই। তবে আমি এটুকু বলতে পারি যে অবশ্যই এটা যুক্তিসঙ্গত দাবি। অবশ্যই আমরা যখন এই দাবি স্থাপন হয়েছে, আমি মিনিস্ট্রির সঙ্গে যোগাযোগ করেছি। আমি নর্মালি কোনো সভা সমিতি এসে ফোন ইজ নট মাই, আমি রেসপেক্টফুল টু দ্য অডিয়েন্স, আমি কখনো টেলিফোনের সময় কাটাই না, অনেকে যেটা করেন। আমি তখন যোগাযোগ করে আমি নিশ্চিত হয়েছি যে তারা বলেছেন যে হ্যাঁ, কয়েক মাসের মধ্যেই, 3 থেকে 4 মাসের মধ্যে আমরা কাজটা শুরু করতে পারবো, যেটা যে একটা অ্যাডিশনাল ফ্লোর, সেটা আমরা করতে পারবো। এখন এটা একটু এক্সপেডিট প্রসেস, তবে সরকারের থেকে আমি মোটামুটিভাবে জানি যে যা বলা হয় অন্তত ওই পেসে সবসময় হয় না। কাজে আমি বলে যাচ্ছি, বাট ডেফিনেটলি আমার দিক থেকে যতটুকু এক্সপেক্ট করা ওই সময়ের মধ্যে যেন হয় তার চেষ্টা আমি করব। এবং একই সাথে আরেকটা কথা যেটা বলি, সেটা হচ্ছে যে ইনিশিয়াল অ্যাপ্রুভাল, ছাত্রী হোস্টেল 10 তলা আরেকটা ছাত্রী হোস্টেল এখানে হবার ইনিশিয়াল অ্যাপ্রুভাল হয়েছে। এটা প্ল্যানিং কমিশনে যাবে, কিছুদিনের মধ্যেই প্ল্যানিং কমিশনে যাবে। ওটা প্ল্যানিং কমিশনে, সেখানে প্ল্যানিং কমিশনে একনিকে যাবে। একনিকে সেখানে আমরা যখন আমাদের মন্ত্রণালয়ের যখন বিষয়গুলো আসে, আমাদেরকে একটা সেখানে প্রেজেন্ট থাকতে হয়। আমি forcefully I will argue for the case, and there is no reason why we won't be able to sort of achieve it. We'll definitely be able to achieve, এই বিষয়গুলো। তো সুতরাং আমি আর বক্তব্য বাড়াবো না। আমি যেটা কমিট করছি যে
হবে, এই দুটোই হবে। খালি সময় একটু বিষয়, তবে উই আর মাইন্ডফুল যে সেটা যেন খুব বেশি সময় যেন না লাগে, কারণ যেহেতু ফর্মালি আমি কমিট করছি, আমার নিজের ইসের সাথেই আমি এটাকে আপলোড আমি করতে চেষ্টা করবো। বেশ কিছু কথা বললাম। আবার যারা নতুন যারা রয়েছেন, যারা ভর্তি হলে তোমাদেরকে বলছি যে নতুন জীবনের চ্যালেঞ্জ তোমরা মোকাবেলা করছো এবং অবশ্যই তোমরা জয়ী হবে। পরে যেন তোমরা বলতে পারো, যখন তোমরা সাকসেসফুল হবে, যখন জিজ্ঞেস করবে কেউ দেশে বা বিদেশে তুমি কোথা থেকে পড়াশোনা করেছো, তোমরা যখন এই প্রতিষ্ঠানের নাম বলবে, তখন যেন তারা বুঝে যে আসলে একজন যোগ্য মানুষকে শুধুমাত্র তার জ্ঞানে বা তার কর্মদক্ষতার কারণে নয়, মানুষ হিসেবে that you have really sort of excelled. That is extremely important, and that is something এই প্রতিষ্ঠান তোমাদের কাছে দাবি করে, তার থেকে অনেক অনেক বেশি দাবি করে তোমাদের পেরেন্টসরা। কারণ অনেক ইনভেস্টমেন্ট, তাদের ইমোশনাল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে জীবনের অনেক কিছু তোমাদেরকে বড় করার জন্য কিভাবে তারা তোমাদেরকে লালন করেছেন, সেটা কখনো তারা মুখে বলবেন না, বাট দ্যাট ইজ সামথিং ইউ শুড টেক ফর গ্রান্টেড, এবং সেটা অ্যাকনলেজ করে ইউ লিভ আপ টু দেয়ার এক্সপেকটেশন। এটুকু বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।